আজ আমরা বাংলাদেশের টেক দুনিয়ার কিছু খবর নিয়ে একটু গভীরভাবে আলোচনা করতে বসেছি। আমাদের হাতে আছে টেক ওয়ার্ল্ড বাংলাদেশের ২৯শে জানুয়ারি ২০২৬-এর কিছু প্রতিবেদন। চলুন গুগল ফটোর একটা মজার আপডেট দিয়েই শুরু করা যাক। বিষয়টা আসলেই ভাবার মতো, কারণ আমরা তো সারাক্ষণ বড় বড় প্রযুক্তিগত বিপ্লবের কথা শুনি, কিন্তু অনেক সময় আসল পরিবর্তনটা কিন্তু লুকিয়ে থাকে আমাদের প্রতিদিনের ব্যবহার করা অ্যাপের এই ছোট ছোট আপডেটের মধ্যেই। ঠিক তাই। আর গুগল ফটোর নতুন আপডেটটা ঠিক সেরকমই। মানে এখন থেকে গ্যালারিতে থাকা যে কোনো স্থির ছবিকে নাকি খুব সহজেই একটা ছোট ভিডিওতে পাল্টে ফেলা যাবে। আচ্ছা। শুধু তাই না, এর সাথে স্বয়ংক্রিয়ভাবে একটা হালকা অডিও ট্র্যাকও নাকি যুক্ত করে দেবে। ভাবুন তো, আপনার ছোট্টবেলার একটা ছবি হঠাৎ করেই যেন একটু নড়ে চড়ে উঠল। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা মজার ফিচার, নাকি এর পেছনে আরও কিছু আছে? চমৎকার প্রশ্ন। দেখুন, আপাতদৃষ্টিতে এটা একটা বিনোদনমূলক ফিচার, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর পেছনের বিষয়টা কিন্তু অনেক বড়। মানে 10 বছর আগেও একটা স্থির ছবিকে অ্যানিমেট করতে একটা স্টুডিও লাগতো, বিশেষ সফটওয়্যার, দক্ষ শিল্পী, কত কি লাগতো। আর আজ সেই ক্ষমতাটা আপনার আমার পকেটে থাকা ফোনেই চলে এসেছে। যে প্রযুক্তিটা একসময় পেশাদারদের দখলে ছিল, সেটাই এখন সবার জন্য, মানে একটা খেলার মতো সহজ হয়ে গেছে। এটাই তো কৃত্রিম বুদ্ধিমত্তার আসল শক্তি। তার মানে প্রযুক্তির একটা গণতান্ত্রিকীকরণ ঘটছে। যেটা আগে কয়েকজনের হাতে ছিল, সেটা এখন সবার কাছে ছড়িয়ে যাচ্ছে। একেবারে তাই। একে আমরা বলি সৃজনশীলতার গণতান্ত্রিকরণ। যখন কন্টেন্ট তৈরির প্রক্রিয়াটা এত সহজ হয়ে যায়, তখন যে কেউ তার নিজের গল্পটা বলতে পারে। এর ফলে এমন সব আইডিয়া বা কন্টেন্ট তৈরি হয় যা হয়তো কোনো বড় স্টুডিওর মাথায় আসতো না। আচ্ছা। তাই গুগল ফটোর এই আপডেট শুধু ছবিকে ভিডিও বানানো না, এটা আসলে লক্ষ লক্ষ মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার একটা সহজ টুল হাতে তুলে দেওয়া। দারুণ একটা দৃষ্টিভঙ্গি। আর মজার ব্যাপার হলো, এই যে ব্যক্তিগত জীবনে প্রযুক্তি আমাদের এত সুবিধা দিচ্ছে, ঠিক একই সময়ে প্রায় অলক্ষ্যেই এটা কিন্তু আমাদের জনসেবার চেহারাও পাল্টে দিচ্ছে। যেমন ধরুন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মানে বিএমইউতে এখন থেকে চিকিৎসার বিল অনলাইনে দেওয়া যাবে। এবং একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনও তাদের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায়ের প্রক্রিয়াটা পুরোপুরি অনলাইন করে ফেলেছে। দুটোই কিন্তু একই ধারার দুটি ভিন্ন উদাহরণ। আচ্ছা, এই যে হাসপাতালের বিল বা ট্যাক্স অনলাইনে দেওয়া যাচ্ছে, এটা তো খুবই ভালো খবর। কিন্তু সত্যি বলতে কি, এটা কি আদৌ কোনো বৈপ্লবিক পরিবর্তন? মানে আমাদের দেশে তো মোবাইল ব্যাংকিং অনেক দিন ধরেই চলছে। আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। হ্যাঁ, এটা সত্যি যে আমরা ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত, কিন্তু এখানে প্রেক্ষাপটটা ভিন্ন। এটা শুধু নাগরিকদের সুবিধা বাড়ানোর ব্যাপার না। তাহলে যখন একটা সরকারি প্রতিষ্ঠান যেমন হাসপাতাল বা সিটি কর্পোরেশন তাদের লেনদেন পুরোপুরি ডিজিটাল করে ফেলে, তখন দুটো বড় ঘটনা ঘটে। প্রথমত, স্বচ্ছতা। প্রতিটি টাকার একটা ডিজিটাল চিহ্ন থেকে যায়। এতে দুর্নীতির সুযোগ নাটকীয়ভাবে কমে আসে। আর দ্বিতীয় এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেটা। ডেটা? সেটা কিভাবে? ভাবুন, আগে হয়তো দিনের শেষে ক্যাশ কাউন্টারে একটা হিসাব মেলানো হতো, কিন্তু এখন প্রতিটা লেনদেনের তথ্য রিয়েল টাইমে একটা কেন্দ্রীয় সিস্টেমে জমা হচ্ছে। সিটি কর্পোরেশন মুহূর্তেই বুঝতে পারবে কোন এলাকা থেকে কত ট্যাক্স এলো, কোথায় ঘাটতি আছে। ও আচ্ছা। হাসপাতাল কর্তৃপক্ষ বুঝতে পারবে কোন বিভাগে রোগীর চাপ বেশি, কোন চিকিৎসার জন্য মানুষ বেশি খরচ করছে। এই ডেটা ব্যবহার করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা, বাজেট তৈরি করা, সেবার মান উন্নত করা অনেক সহজ হয়ে যায়। বোঝা গেল। তার মানে একদিকে ব্যক্তিগত জীবনে সৃজনশীলতার দরজা খুলছে, অন্যদিকে প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা আর দক্ষতার সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু এই দুই ক্ষেত্রেই তো একটা সাধারণ বিষয় লাগছে, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা। আর এখানেই হয়তো আমরা আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে আসছি। ঠিক। একদিকে প্রযুক্তি আমাদের জীবন সহজ করছে, কিন্তু অন্যদিকে এই একই প্রযুক্তি কর্মসংস্থানের বাজারে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। যেমন একটা খবরে দেখলাম, দেশের শিল্প খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে, তাই নিয়োগকর্তারাও এখন এমন কর্মী খুঁজছেন যারা এআইতে দক্ষ। আর এই চাহিদা মেটাতে কিছু উদ্যোগও চোখে পড়ছে, যেমন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউআইইউতে রাইজ প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের জন্য একটা এআই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এটা নিঃসন্দেহে একটা সময় উপযোগী পদক্ষেপ।
কিন্তু আমার একটা প্রশ্ন আছে। একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস নিঃসন্দেহে দারুণ উদ্যোগ, কিন্তু অন্যদিকে আরেকটা খবরে দেখলাম যুক্তরাজ্য সরকার আর শিল্প খাত মিলে দেশের 1 কোটি কর্মকে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রশিক্ষণ দেওয়ার এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। 1 কোটি। হ্যাঁ, সংখ্যাটা বিশাল। এই 2 উদ্যোগের আকারের মধ্যে তো আকাশ-পাতাল তফাৎ। আমরা কি আসলে একটা ছোট্ট নৌকা নিয়ে বিশাল এক সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করছি? এই তুলনাটা ভীষণ জরুরি। এটা আমাদের বাস্তবতার আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। ইউআইইউ এর উদ্যোগটি একটি চমৎকার সূচনা, কিন্তু যুক্তরাজ্যের পরিকল্পনাটা আমাদের বুঝিয়ে দেয় যে বিষয়টা আর কোনো ছোটখাটো প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা একটা জাতীয় কৌশল। তারা বুঝতে পারছে যে এআই শুধু একটা প্রযুক্তি নয়, এটা অর্থনীতির মূল চালিকা শক্তি হতে চলেছে। তাই তারা তাদের পুরো কর্মশক্তিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চাইছে। কিন্তু কেন এত বড় আকারে? এটা কি শুধুই চাকরির বাজারের জন্য, নাকি এর পেছনে আরও বড় কোনো অর্থনৈতিক কারণ আছে? দুটোই। প্রথমত, এটা একটা রক্ষণাত্মক পদক্ষেপ। তারা জানে অটোমেশনের কারণে লক্ষ লক্ষ প্রচলিত চাকরি হারিয়ে যাবে। সেই কর্মীদের যদি নতুনভাবে দক্ষ করে তোলা না যায়, তাহলে বিশাল সংকট তৈরি হবে। আর দ্বিতীয়টা? দ্বিতীয়ত, এটা একটা আক্রমণাত্মক পদক্ষেপ। যে দেশ এআই প্রযুক্তিতে যত এগিয়ে থাকবে, বৈশ্বিক অর্থনীতিতে তাদের প্রভাব তত বাড়বে। তারা শুধু এআই ব্যবহারকারী হতে চায় না, তারা এআই উদ্ভাবক এবং নিয়ন্ত্রকও হতে চায়। তাই 1 কোটি কর্মীকে প্রশিক্ষণ দেওয়াটা শুধু একটা সংখ্যা না, এটা তাদের জাতীয় আকাঙ্ক্ষার প্রতিফলন। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কি ভাবা উচিত? আমাদের কি যুক্তরাজ্যের মতো এত বড় পরিকল্পনা করা সম্ভব? দেখুন, আমাদের বাস্তবতা ভিন্ন। হয়তো আমরা একবারে 1 কোটি মানুষকে প্রশিক্ষণ দিতে পারবো না, কিন্তু আমাদের কৌশলটা হতে পারে আরও লক্ষ্যভেদী। যেমন, কোন শিল্প খাতে এআই এর চাহিদা সবচেয়ে বেশি, গার্মেন্টস, ফিনটেক না কৃষি? সেই খাতগুলোকে চিহ্নিত করে সেখানে জীপ্তভাবে দক্ষ কর্মী তৈরি করা যেতে পারে। মানে পরিমাণ নয়, মানের দিকে বেশি নজর দেওয়া। একদম। কিন্তু যাই হোক না কেন, রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা স্পষ্ট ও বড় আকারের পরিকল্পনা ছাড়া এই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা প্রায় অসম্ভব। তার মানে শুধু দক্ষ কর্মী তৈরি করলেই হবে না, সেই দক্ষতাকে কাজে লাগানোর জন্য একটা সঠিক পরিবেশ বা ইকোসিস্টেমও লাগবে। আমাদের হাতে থাকা আরেকটা প্রতিবেদন ঠিক এই কথাটাই বলছে। একটা সেমিনারে বিশেষজ্ঞরা বলেছেন, দেশের টেকসই উদ্ভাবনের সংস্কৃতি গড়তে হলে প্রযুক্তির পরিবর্তনের গতির সাথে তাল মিলিয়ে নীতিমালায়ও পরিবর্তন আনতে হবে। এটা প্রযুক্তি জগতের একটা ক্লাসিক কিন্তু চিরন্তন চ্যালেঞ্জ। প্রযুক্তি বদলায় রকেটের গতিতে। আজ যেটা নতুন, কালই সেটা পুরনো। কিন্তু অন্যদিকে একটা দেশের আইনি বা নীতিগত কাঠামো তৈরি হয় অনেক ধীর গতিতে। অনেক আলোচনার পর। হ্যাঁ, এই দুয়ের গতির ফারাকটাই উদ্ভাবনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তার মানে ব্যাপারটা এমন যে আমাদের উদ্ভাবকরা হয়তো দৌড়াচ্ছেন 100 কিলোমিটার বেগে, কিন্তু তাদের দৌড়ানোর জন্য যে রাস্তা বা নিয়মকানুন, সেটা তৈরি হচ্ছে মাত্র 10 কিলোমিটার বেগে। খুব ভালো একটা উদাহরণ দিলেন। ঠিক তাই। ধরা যাক, দেশে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে পণ্য ডেলিভারির একটা বিশাল সম্ভাবনা তৈরি হলো, প্রযুক্তিও হাতের নাগালে। কিন্তু ড্রোন উড্ডয়নের জন্য যদি কোনো স্পষ্ট আধুনিক নীতিমালা না থাকে, তাহলে পুরো উদ্যোগটাই আটকে যাবে। ঠিক, উদ্ভাবকরা হয়তো নতুন কিছু তৈরি করলেন, কিন্তু নীতিমালার অভাবে সেটা বাজারে আনতে পারলেন না। ততদিনে বিশ্ববাজার আরও কয়েক ধাপ এগিয়ে গেল। তাহলে মূল সমস্যাটা প্রযুক্তিতে নয়, নীতিমালায়। সব সময় নয়, কিন্তু প্রায়শই। প্রযুক্তি দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজা দিয়ে ঢোকার অনুমতি দেয় নীতিমালা। ঠিক ধরেছেন। আর সেই অনুমতিপত্র পেতেই অনেক সময় দেরি হয়ে যায়। বেশ, তাহলে আমরা দেখলাম সাধারণ মানুষের জন্য প্রযুক্তি সহজ হচ্ছে, চাকরির বাজারের জন্য নতুন দক্ষতার প্রয়োজন হচ্ছে, আর এই সবকিছুকে সমর্থন দিতে প্রয়োজন আধুনিক নীতিমালা। কিন্তু এই পুরো অগ্রগতির চাকা ঘোরানোর জন্য যে জ্বালানি দরকার, মানে বিনিয়োগ, সেটার কি অবস্থা? এবং সেখানেই আমরা এমন একটা জায়গায় পৌঁছলাম যা পুরো আলোচনাকে এক সুতোয় বেঁধে ফেলে। আমাদের শেষ প্রতিবেদনটি তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের মতামত নিয়ে। তারা বলছেন, বিনিয়োগ আকর্ষণের জন্য শুধু বিদেশি বিনিয়োগের দিকে তাকিয়ে থাকলে চলবে না, বরং কিছু মৌলিক বিষয়ে জোর দিতে হবে। কি সেই মৌলিক বিষয়গুলো? তাদের তালিকার প্রথমেই আছে নীতিমালার ধারাবাহিকতা।
এর মানে হলো সরকার পরিবর্তনের সাথে সাথে বা কোনো কর্মকর্তার ইচ্ছায় যেন নীতিমালা ঘন ঘন বদলে না যায়। একজন বিনিয়োগকারী যখন টাকা ঢালেন তিনি অন্তত 5 বা 10 বছরের একটা স্থিতিশীল পরিবেশ আশা করেন। এটা তো খুবই যৌক্তিক। আজ এক নীতি, কাল আরেক নীতি হলে তো কেউ ঝুঁকি নিতে চাইবে না। একদম ঠিক। এই আস্থার সংকটটাই সবচেয়ে বড় ক্ষতি। এর সাথে তারা আরও দুটো বিষয়ের কথা বলেছেন, সমতা ও স্বচ্ছতা, অর্থাৎ সব উদ্যোক্তার জন্য খেলার মাঠটা যেন সমান থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি তারা উল্লেখ করেছেন তা হলো প্রশাসনিক কর্মকর্তাদের সদিচ্ছা এবং সাহসী উদ্যোগ। এই সদিচ্ছা বা গুডউইল বিষয়টা তো বেশ অস্পষ্ট শোনায়। এর বাস্তবিক অর্থ কি? এর বাস্তবিক অর্থ হলো যিনি দায়িত্বে আছেন তিনি কি একজন গেটকিপার বা দ্বাররক্ষী, নাকি একজন অ্যানাবলার বা সহায়ক? মানে তিনি কি শুধু নিয়মকানুন দেখিয়ে ফাইল আটকে রাখবেন, নাকি উদ্ভাবকদের কথা শুনে প্রযুক্তিটা বুঝে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করবেন? আচ্ছা, নতুন প্রযুক্তির জন্য অনেক সময় পুরনো আইন প্রযোজ্য হয় না, তখন কি তিনি ঝুঁকি নিয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত নিতে প্রস্তুত? এই মানসিকতার পরিবর্তনটা অনেক বড় একটা ব্যাপার। তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা একসাথে দেখি, ছবিটা বেশ পরিষ্কার হয়ে উঠছে। একদিকে গুগল ফটোর মতো অ্যাপ আমাদের সৃজনশীল করে তুলছে, অন্যদিকে অনলাইন পেমেন্ট সিস্টেম প্রশাসনকে স্বচ্ছ করছে। এই সুযোগগুলো কাজে লাগানোর জন্য আমাদের এআই এর মতো নতুন দক্ষতা অর্জন করতে হচ্ছে, যার জন্য প্রয়োজন বড় আকারের জাতীয় পরিকল্পনা। আবার এই উদ্ভাবন আর দক্ষতাকে বাস্তবে রূপ দিতে গেলে দরকার আধুনিক নীতিমালা। আর এই সবকিছুর চাকা সচল রাখার জন্য চাই বিনিয়োগ, যা নির্ভর করে স্থিতিশীল পরিবেশ আর প্রশাসনিক সদিচ্ছার উপর। অসাধারণ সারসংক্ষেপ। আসলে এই প্রত্যেকটা জিনিস একটা চেনের মতো। মানব সম্পদ, পলিসি, বিনিয়োগ, সদিচ্ছা, এই চেনের যে কোনো একটা রিং যদি দুর্বল হয় তাহলে পুরো চেনটাই ছিঁড়ে যাবে। গুগল ফটোর একটা ছোট আপডেট থেকে শুরু করে জাতীয় বিনিয়োগ নীতি পর্যন্ত সবকিছুই আসলে একই বড় ছবির অংশ। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে প্রযুক্তির সাফল্য কেবল কয়েকজন মেধাবী উদ্ভাবকের উপর নির্ভর করে না। এর সাফল্য নির্ভর করে একটা সম্পূর্ণ ইকোসিস্টেমের ওপর, যেখানে ব্যবহারকারী, শিক্ষার্থী, নীতি নির্ধারক এবং প্রশাসন সবাই নিজের ভূমিকাটা ঠিকভাবে পালন করছে। এবং এই আলোচনা থেকে এটাও বোঝা যায় যে প্রযুক্তি খাতে বিচ্ছিন্নভাবে সাফল্য অর্জন করা প্রায় অসম্ভব। দক্ষতার উন্নয়ন যেমন দরকার, তেমনি সেই দক্ষতাকে কাজে লাগানোর মতো পরিবেশ তৈরি করাও সমানভাবে জরুরি। আজকের এই গভীর আলোচনা শেষে একটা প্রশ্নই মনে ঘুরপাক খাচ্ছে। আমরা দেখলাম যুক্তরাজ্য 1 কোটি কর্মীকে এআই প্রশিক্ষণ দেওয়ার বিশাল পরিকল্পনা নিয়েছে। আমার প্রশ্ন হলো, আমাদের প্রেক্ষাপটে, সেটা ব্যক্তিগত হোক বা জাতীয় পর্যায়ে, প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা বা চ্যালেঞ্জ কোনটি? এটা কি নতুন দক্ষতা অর্জনে আমাদের অনীহা, আমাদের পুরনো দিনের মানসিকতা যা সহজে বদলাতে চায় না, নাকি সঠিক নীতিমালার অভাব যা উদ্ভাবকদের হাত পা বেঁধে রাখে? কোনটা আসলে আমাদের সবচেয়ে বেশি পিছিয়ে দিচ্ছে?